ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আমার প্রিয় প্রিয় আপু আন্টি ভাইয়াদের সামনে হাজির হয়েছি। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি ওয়াচ করবেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটি আমি খুব ভোরবেলা থেকে শুরু করেছি। আজকে আমার হাজবেন্ড সকালে বাসায় নাস্তা করবে, তো ও ডিম চিতই পিঠা অনেক বেশি পছন্দ করে। তা আমি ফ্রিজ থেকে গতকাল রাতে হাফ কেজি পরিমাণ কাঁচা আতপ চালের গুঁড়া নামিয়ে রেখেছি। এটা গ্রাম থেকে আমার মা পাঠিয়েছে, মানে 3 কেজি পরিমাণ হবে। তা আমি যখন এটা তৈরি করব ডিম চিতই পিঠা 1 ঘন্টা আগে নামিয়ে রাখি। যখন নর্মাল হয়ে যায় তখন আমি কুসুম গরম পানির চেয়েও একটু বেশি গরম পানি দিয়ে তো কাইটা ধরে রাখি। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর কুসুম গরম পানির চেয়ে একটু বেশি পরিমাণ পানি মানে গরম পানি দিয়ে কাইটা আমি ধরে রাখবো। তো আমি কিন্তু হাত দিয়ে এটা কুচলিয়ে একেবারে ফিনিশিং করে নেব। তো 2টা ডিম দিয়ে দেব। তো আমি কিন্তু বেশি পরিমাণ নেই নাই গোলা, 2টা ডিম দিলে এনাফ। তো এখন ভালোভাবে চামচের সাহায্যে মিক্সড করে নেব। তো ডিম দিলে দেখা গেছে ডিম চিতই পিঠার মানে গোলাটা একেবারে হলুদ হয়ে যায়। তো একটু একটু করে পানি বুঝে দিতে হবে, তা না হলে দেখা গেছে একেবারে বেশি পাতলা হয়ে যাবে। তো রেস্টে রাখার জন্য আমি মানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা। তো রেস্টে রাখলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি জালি পড়ে আর সফট হয়। তো যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন, প্রতিদিনের মতো যেই কথাটি সব সময় চাই তা হচ্ছে লাইক। প্লিজ আপুরা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার এই চ্যানেলটি অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে সাহায্য করে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় আমার হাজব্যান্ডকে 5 পিস তৈরি করে দিয়েছি। আর গতকাল রাতের মুরগির মাংস ছিল, তো সে তা দিয়ে খেয়ে গিয়েছে। তো আর এখন আমার ছেলের জন্য নাস্তা তৈরি করে নেব। তো এখানে দুধ চা তৈরি করে নেব। ডিম চিতই পিঠা দিয়ে দুধ চা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর 3টা ডালিম নিয়েছি ছেলের জন্য, ওকে কেটে দেব। তো ডালিমের সাইজটা একেবারে ছোট, রাতে 1 কেজি পরিমাণ ডালিম নিয়ে এসেছে। তা আমি এই লোহার মানে দস্তার তাওয়া এটাতে কিন্তু ডিম চিতই পিঠাটা তৈরি করব। তো দেখেন একটা মানে দিয়ে দিয়েছি চামচের সাহায্যে পরিমাণ মতো। এখন একটা লুচনির সাহায্যে নেড়ে চেড়ে দিয়েছি, একেবারে খুব সুন্দর হয়েছে। তো এভাবে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব। তা আমার বোন আর মা দেখছি চামচ দিয়ে নেড়ে চেড়ে দেয়, আমি কিন্তু সেটা পারি না। সেটা দিতে গেলে আমার নিচ থেকে উঠে আসে। আর ওই দিক দিয়ে আমি দুধ জাল দিতে দিয়েছি দুধ চা তৈরি করার জন্য। তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখা শুরু করেছেন, যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটন অল অপশনটা অন করে রাখবেন। এতে করে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। তো যাই হোক, আমার দুধ চাল লিকারটা তৈরি হয়ে গেছে। আমি এর ভিতরে পাতি দিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা পিঠা আমার হয়ে গেছে। শেষের পিঠা একটু বড় সাইজের হবে, আমি পুরোটা ডোয়ে দিয়ে দিলাম। তো এখন আস্তে আস্তে নেড়ে ছেড়ে দেবো। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখা গেছে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে 7 পিস পিঠা হয়েছে। ধোয়া ওঠা এই ডিম চিতই পিঠা দুধ চা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। তো এখন দুধ চাটা কেটলিতে ঢেলে নেব। তো 2 কাপের চেয়েও বেশি দুধ চা হয়েছে, যদি মেয়ে খাবে। আর আমি এখন ছেলেকে নাস্তাটা দিয়ে দেব, আর ওকে অফ ক্যামেরা ডালিমটা চুলে দেব। দেখা গেছে একসাথে চুলে ডালিম ওকে নাস্তা দিতে গেলে অনেক বেশি সময়ের অপচয় হবে, যেহেতু ও তাড়াহুড়া করে স্কুলে যাবে। তো যাই হোক, আমার এই শখের কেটলিটা আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো মা আর ছেলে নাস্তাটা করে নিয়ে তারপর একটু কাঁচামরিচ ফ্রিজে ফ্রোজেন করব। তো 1 কেজি পরিমাণ কাঁচামরিচ রাতে নিয়ে এসেছে, আর হাফ কেজি গাজর।
তো গাজর কিন্তু বেশি পরিমাণে ফ্রোজেন করব না। আর 4টা ডিম আর 1 কেজি পেঁয়াজ আনলাম। বাসায় পেঁয়াজ ছিল না। তো যাই হোক আমি এগুলা কিন্তু অফ ক্যামেরায় মানে ডাঁটা ফেলে কাঁচামরিচের তারপর গাজরটা কুটে শুকিয়ে একটা শুকনা কাপড় দিয়ে এখন আমি ফ্রিজে বক্সে ফ্রোজেন করে রাখবো। তো এভাবে ফ্রোজেন করলে কিন্তু অনেকদিন খাওয়া যায়। তা 100% মজা না লাগলেও কিন্তু 50% ভালো লাগে। আর কাঁচামরিচ দীর্ঘদিন ফ্রিজে ফ্রোজেন করে রাখলে কোনো সমস্যা হয় না। তো গাজর কিন্তু আমি এভাবে কিউব করে কেটেছি কারণ এগুলো আমি খিচুড়ির সাথে দেবো মাঝে মধ্যে। তা আমার বাসায় আমার হাসব্যান্ড কিন্তু ফ্রোজেন করা কোনো জিনিসই পছন্দ করে না। তা আমি অল্প পরিমাণে সব কিছুই ফ্রোজেন করেছি। চাইলে কিন্তু আপনারা বেশি করে এভাবে ফ্রোজেন করে বক্সে বক্সে রাখতে পারেন। তা আমি এখন এগুলো ফ্রিজে রেখে দেব। তো এর আগেও কিন্তু আমি আরও 1 কেজি পরিমাণ কাঁচামরিচ ফ্রিজে ফ্রোজেন করেছি। তো রমজান আসলে কিন্তু কাঁচামরিচের দাম অনেক বেশি বেড়ে যায়। তো এভাবে ফ্রোজেন করে রাখলে আমাদের অনেক বেশি উপকার হয়, টাকাটাও একটু বেঁচে যায়। তো যাই হোক তারপর এখন চলে যাব ছেলের বেডরুম গোছাতে। ও তো কখনোই ওর বেডরুম গুছায় না। তো ওর বেডরুমে তো সেই পছন্দের মানে কম্বলের বেডশিটটা এখনও বিছানো আছে। ওর মানে বেডশিটটা তেমন একটা ময়লা হয় না। যেহেতু এখানে আমার মেয়ে তেমন একটা আসে না। একেবারে ছোট রুমটা। আর আলোর সঞ্চালনের জায়গাও খুব কম। একেবারে মোটামুটি অন্ধকারও না আর একেবারেও ফর্সা না। তাই এই রুমটা তেমন একটা আসা হয় না যেহেতু ব্যালকনি নাই। তা আমি কিন্তু সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। এবার একটা ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নেব। তো অনেক পরিমাণেই কিন্তু বালি হয়েছে। তো এই তো আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে কম্বলটা বাজিয়ে নিয়েছি আর কুশনগুলোও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবারে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। তো এটা কিন্তু আরও 5 দিন এখানে বিছানো থাকবে তারপর ওয়াশে দিয়ে দেব। আর এই পড়ার টেবিলটাও একটু অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। তারপর চলে আসলাম আমার বেডরুমে। তো অফ ক্যামেরায় কিন্তু আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি। গতকালে যে জামা কাপড়গুলো ব্যালকনিতে শুকিয়েছে সেগুলো এখন বাজিয়ে রাখবো। তো এভাবেই কিন্তু সংসারে আমরা A to Z কাজ বুদ্ধি করে করে থাকি। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, আমি কিন্তু সব কাজই নিজের হাতে করি। আর কোনো কাজ কিন্তু ফেলে রেখে আমি ঘুমাইতে পারি না রাতে। ওই কাজটা বারবার কিন্তু মনে পড়ে, কখন ওটা কমপ্লিট করব। আমি কিন্তু রাতে সব কাজ কমপ্লিট করে তারপরে শুয়ে পড়ি। দেখা গেছে রাত 12টা থেকে 1টা পর্যন্ত আমি সজাগ থাকি। মানে শোয়ার পরেও আপুদের ভিডিও ওয়াচ করি প্রত্যেকটা কমেন্টস ধরে ধরে। তো প্রত্যেকটা আপুকে এত সুন্দর করে বুঝিয়ে বলি তারপরও অনেক পুরনো আপুরা কিন্তু স্প্যাম কমেন্ট করে যে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেছি। কতবার সবাইকে বুঝিয়ে বলেছি যে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেছি এই কথাটা বলবেন না। তারপর চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। সকালে আবার একটা রুই মাছ আর ছোট সরপুঁটি নিয়ে এসেছে। তো রুই মাছটা কিন্তু কেটে নিয়ে এসেছে আর সরপুঁটি আমি নিজে কেটেছি। তো এদিক দিয়ে মাছটা ভাজতে দিয়েছি, রুই মাছ অল্প পরিমাণে নিয়েছি আর বেশি অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি। তো মাছটা হালকা করে ভেজে নিয়েছি। এখন এক পাশে ভাত বসিয়ে দিয়েছি। এখন প্রায় 1টা 10 বাজে। তো আমার ছেলে তো এসে গেছে। তো আর সব কিছু রেডি করে রান্না করতে অনেক বেশি দেরি হবে। তো আমি এখানে মানে থেতো করা হামানদিস্তায় রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ওই মাছ ভাজার উপরে এগুলো ভেজে নেব। তো টাইটেলে তো দেখতে পেয়েছেন যে রং এবং কালার ঠিক রেখে লাউ শাক আমি রুই মাছ দিয়ে কীভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। দেখতে থাকেন সবাই, আশা রাখছি ভালো লাগবে। তো একটুখানি পানি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো হলুদ এবং লবণ আর মরিচ দিয়ে দিয়েছি। আর এখন ডাঁটা আর আলু দিয়ে দিয়েছি। তো আলু দিলে কিন্তু লাউ শাক আর রুই মাছ অনেক বেশি ভালো লাগে। তো ডাঁটাটা আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি অল্প পরিমাণে। এখন এর ভিতরে মানে লাউ শাকটা দিয়ে দেব। তো লাউ শাক দেওয়ার পরে কিন্তু ঝোলের পরিমাণ অ্যাড করবেন, মানে ঝোলের পানি। তো শাকে কিন্তু একবারে পানি দিবেন, 2বার পানি দিতে গেলে শাকের কালারটা হলুদ হয়ে যায়। আর অল্প পরিমাণে পানি অ্যাড করবেন, এতে করে শাকের কালার একেবারে সবুজ থাকবে। তো যে কোনো শাকে সবুজ থাকলে খেতে অনেক বেশি ভালো লাগে আর পুষ্টিগুণও ভালো থাকে। তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো এখন দেখেন একেবারে শাকটা মানে সফট হয়ে গেছে আর একেবারে কালারটা সবুজ। তো আমি নেড়ে চেড়ে এর উপরে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
তো এই টিপসগুলো ফলো করে যদি লাউ শাক রান্না করেন তাহলে কিন্তু দেখবেন শাকের কালারটা একেবারে সবুজ থাকবে আর হলুদ হবে না। তবে শাকের কালারটা যদি হলুদ হয়ে যায় আমার হাসব্যান্ড কিন্তু খেতে তেমন একটা পছন্দ করে না। আর এই তো অফ ক্যামেরা আমি রান্নাটা করে নিয়েছি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি পুঁটি মাছগুলো কুটে তারপর ধুয়ে নিয়েছি। তো এখন আমি পুঁটি মাছটা রান্না করব আর একটু দেখিয়ে দিলাম বাটিতে সার্ভ করার পরে যে শাকের কালারটা দেখেন কি পরিমাণ আছে। তা আজকে হাতে মেখে টমেটো আর আলু দিয়ে আমি পুঁটি মাছের চচ্চড়িটা করে নেব। তা আমাদের বাসায় ছোটো মাছটা তেমন একটা কেউই খাই না আমি ছাড়া। তো আমি এখানে আলু আর টমেটো দিয়েছি একটু কিউব করে কেটে। আর আদা জিরা আর রসুন দিয়েছি হাফ টেবিল চামচ করে, তারপর বেশি পরিমাণ কিউব করে পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়েছি। এখন 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন উপর দিয়ে আমি সেই সরপুঁটিগুলো দিয়ে দিলাম। তো এখন মানে কাঁচা সয়াবিন তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো হাতে কুচলিয়ে আলতো করে মেখে পরিমাণ মতো ঝোলের পানি একেবারেই দিয়ে দেব। তো এই রান্নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তো অনেক দিন পরে কিন্তু এই ছোটো মাছের চচ্চড়িটা আমি রান্না করেছি। খুব কমই আমার বাসায় শুঁটকি মাছ আর ছোটো মাছটা রান্না করা হয়। দেখা গেছে আমি ছাড়া আর কেউ এই ছোটো মাছটা খেতে পারে না, সবার নাকি গলায় বেজে যায়। তো পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে দেব। তো কত সময় পরে 10 থেকে 15 মিনিট পরে আমি চলে আসলাম। দেখ মানে প্রায় নরম হয়ে গেছে তরকারিটা। তো এখন এর ভিতরে আমি ফ্রোজেন করা ধনেপাতা দিয়ে দেব। তা আমি একটু লবণ চেক করে নেব যে লবণটা কেমন হয়েছে। তো ফ্রোজেন করা ধনেপাতা কিন্তু মানে পলিথিন থেকে একটা মানে পুটলি করে রেখেছি আর আমি। তো পলিথিন থেকে সাথে সাথে দিয়ে দিতে হবে, এতে করে কিন্তু কালার আপনার মানে ফ্রোজেন ছাড়া ধনেপাতার কালার যেরকম থাকে এরকমই থাকবে। তো আর দেখা গেছে যদি আপনি একটু নামায় রাখেন পরে দেন তাহলে কিন্তু একেবারে কালো হয়ে যাবে আর তরকারির কালারটা একেবারে নষ্ট হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। তো এই আইডিয়াটাও কিন্তু আপনাদেরকে আমি প্রায় ভিডিওতে বলেছি। তো আমার রান্নাটা